দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গত নভেম্বরে যখন মৃত্যুদণ্ডের আদেশ আসে তখন আপনারা খেয়াল করেছিলেন হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বিবৃতি, সেই বিবৃতিতে এই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেখানে আইনজীবীদের কার্যক্রম, প্রসিকিউশনের কার্যক্রম, শেখ হাসিনার পক্ষে নিয়োজিত আইনজীবীর কার্যক্রম, নানা ব্যাপারে বিতর্ক তৈরি করা হয়েছিল। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এই আদালত নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে মানে বিচার বিতর্কিত হয়েছে। বিচার বিতর্কিত হওয়ার মাঝেই আমরা দেখলাম যে নতুন সরকার এসে বিতর্কিত চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল এবং সরিয়ে দেওয়ার আগে থেকেই শোনা যাচ্ছিল, অভিযোগ আসছিল যে সাবেক আইজিপি ওই যে মামলায় শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে যে রাজসাক্ষী বানানো হয়েছিল সেই রাজসাক্ষী বানানোর বিনিময়ে 1000 কোটি টাকা লেনদেন হয়েছিল, তাকে যেন বাঁচানো হয়। এবং সেই সূত্র ধরেই আমরা দেখেছিলাম যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের জেল দেয়া হয়েছিল, টোকেন শাস্তি দেয়া হয়েছিল। 1000 কোটি টাকা এই মানে রায় আনার জন্য 1000 কোটি টাকা লেনদেনের অভিযোগ ছিল। সেখানে চিফ প্রসিকিউটরের নামে অভিযোগ, তার সঙ্গে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন শীর্ষ আইনজীবীর সংযোগ, এই ব্যাপারগুলো আমরা শুনেছিলাম। গতকালকে থেকে যে ভয়াবহ আবার আরেকটা ব্যাপার এসেছে সেটা হচ্ছে যে ফজলে করিম খান আওয়ামী লীগের যে এমপি, সাবেক এমপি, তার জামিন দেওয়ার জন্য 1 কোটি টাকা দাবি করেছে একজন প্রসিকিউটর এবং দাবি করার পরে তাকে মানে প্রসিকিউশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই তথ্য সরকারের কাছে যাওয়ার পরেই তাকে প্রসিকিউশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে কৌশলে মানে হচ্ছে তাকে দিয়ে পদত্যাগপত্র দেওয়ানো হয়েছে। একদিন আগে চ্যানেল 24 অডিও প্রকাশ করেছে সেই প্রসিকিউটরের 1 কোটি টাকা চাওয়ার জামিনের বিপরীতে। সেটা নিয়ে ট্রলও হয়েছে যে এত বড় আদালতে এত বড় একজন আসামির জামিনের ব্যাপারে মাত্র 1 কোটি টাকা চায়, এ তো গরিব, মানে এই প্রসিকিউটর তো খুবই গরিব। 1 কোটি টাকা নিয়ে এসে নিজে খাবে কি, আসিফ নজরুলকে দেবে কি, আরেকজনকে দেবে কি? ব্যাপারটা গরিবানা হলে, এত গরিব হলে তো চলে না। এরকম ট্রল হতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সব বিতর্কের মাঝেই যখন নানা ধরনের কার্যক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিতর্কিত হয়ে পড়ছে, ঠিক সেই সময় গতকালকে আমরা দেখলাম এই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সাবেক মন্ত্রী জাসদের সভাপতি হাসানুল হক ইনু নিজের জবানবন্দি দিতে চেয়েছিলেন, লিখিত জবানবন্দি, বেশ দীর্ঘ, অন্তত 60 পৃষ্ঠার বেশি জবানবন্দি দিতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো খণ্ডাতে চেয়েছিলেন তিনি, কিন্তু আদালত থেকে তার অনুমতি দেয়া হয়নি। অর্থাৎ একজন আসামি তার নিজের যে জবানবন্দি দেয়া, তার যে বক্তব্য দেয়া, সেই বক্তব্য দেওয়ার সুযোগ আদালত দেননি। এটা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক এবং এই বিচার নিয়ে নতুন বিতর্ক আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে কিভাবে, সেই আলোচনাটা চলুন করি। সাথে এটাও জেনে নেব যে হাসানুল হক ইনু কি বলতে চেয়েছিলেন আদতে, কেন এটা নাকচ করা হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসানুল হক ইনুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। আইনের যে প্রধান আদর্শ, আইন কেন মানে আইন সবসময় এটা চাই, আইনের প্রধান আদর্শ, সারা বিশ্বে আইনের প্রধানতম আদর্শ হচ্ছে যে হাজারো অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন শাস্তি না পায়। আইন সবসময়, আদালত সবসময় এই ব্যাপারটা খেয়াল রাখেন এবং আইনের বিচারের সবথেকে বড় আদর্শ হচ্ছে এটা যে আইনের ফাঁকফোকর দিয়ে হাজারো আসামি বেরিয়ে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন শাস্তির আওতায় না পড়ে, কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় অপরাধ না করেও। সেই কারণে আইন প্রত্যেকজন অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে যত বড় অপরাধী হোক না কেন, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। তাকে সব ধরনের অধিকার দিতে হবে যেন তিনি নিজেকে সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ চেষ্টা করেন নিজেকে বিনা অপরাধী প্রমাণ করার। কিন্তু সেই অধিকারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কেড়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ এসেছে। যদি এই অভিযোগ সত্য হয়
তাহলে এই বিচার প্রক্রিয়া নিয়ে আবার নতুন বিতর্ক আসছে এবং এই বিতর্ক চলে যাবে আন্তর্জাতিক পর্যায়ে। এই ব্যাপারে গণমাধ্যমে যেমন খবর হয়েছে, তেমনি সাবেক মন্ত্রী থাকা অবস্থায় হাসানুল হক ইনু যখন তথ্যমন্ত্রী ছিলেন, তখন তার এপিএস হিসেবে যিনি কাজ করেছেন জাসদ নেতা আবদুল্লাহ হিল কায়ুম, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ হিল কায়ুম, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। এই আবদুল্লাহ হিল কায়ুম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন রিপোর্টার্স ইউনিটির ওই মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে, যেখানে সংবিধান নিয়ে মুক্তিযোদ্ধারা আলোচনা করছিলেন। সেখানে মব করে সন্ত্রাস দমন আইনে যাদেরকে জেলে পাঠানো হয়েছিল তার মধ্যে আবদুল্লাহ হিল কায়ুমও ছিলেন। তিনি সম্ভবত জামিন পেয়েছেন, জামিন না পেলে তো আর ফেসবুক পোস্ট দেওয়ার কথা নয়। তিনি ফেসবুক পোস্টে যেটা লিখেছেন তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি যে অভিযোগ করছেন, এই অভিযোগটা যদি সত্য হয় এবং এটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে আদালতের কার্যক্রম কিন্তু বিতর্কের মধ্যে পড়ে যাবে। সেখানে তিনি বড় করে লিখেছেন, আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি উপস্থাপন করার অধিকার থেকে হাসানুল হক ইনুকে বঞ্চিত করা হলো। সেখানে ডিটেল তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে, মানে তার ভাষায়, এটা তার কথা, আমার কথা নয়, তার অভিযোগ যেটা সেটা হচ্ছে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত এবং গায়ের জোরে উল্টে দেয়া ট্রাইব্যুনালে আজ 10 মার্চ 2026, আজ মানে গতকালকের ঘটনা, এটা শুরুতেই বলেছে, তিনি গত রাতে এই পোস্টটা দিয়েছেন। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে জাতীয় বীর হাসানুল হক ইনুর আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেয়া ট্রাইব্যুনালের কর্মসূচিতে ধার্য ছিল, কিন্তু হাসানুল হক ইনুকে জবানবন্দি দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারাবন্দী হাসানুল হক ইনু 68 পৃষ্ঠার জবানবন্দি লিখে এনেছিলেন। তিনি জবানবন্দিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগের অসারতার বিপরীতে সূত্রসহ তথ্য প্রমাণ দালিলিকভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত প্রসিকিউশন ও বিচারকগণ হাসানুল হক ইনুর জবানবন্দি আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য গণমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও বিশ্ববাসীর সামনে প্রকাশিত হবার ভয়ে ভীত হয়ে তাকে জবানবন্দি উপস্থাপনের অধিকার থেকে বঞ্চিত করেন। এই যে ভয়াবহ অভিযোগ যে এটা গণমাধ্যমে প্রকাশিত হবে, এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, সেই ভয়ে তাকে বঞ্চিত করা হলো, এটা কিন্তু ভয়াবহ অভিযোগ। এই অভিযোগ আদালতের বিরুদ্ধে ওঠা কিংবা বিচার ব্যবস্থার বিরুদ্ধে ওঠা, এটা খুব একটা ভালো বার্তা বয়ে আনছে না। প্রফেসর ইউনূস সরকারের আমলে হলে না হলে বলতাম যে মেটিকুলাস ডিজাইনে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই কাজগুলো করছেন এবং তিনি যে অনেক বিতর্কিত কাজ করেছেন, সে এগুলো মানে তার মানে জায়গা, তার ক্ষমতার পালাবদলের পরেই ব্যাপারগুলো আমরা টের পাচ্ছি। কিন্তু এই সময়ে বিএনপির নতুন সরকার, এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা প্রফেসর ইউনূস সরকারের আমলে যে মেটিকুলাস কাজ কারবার, সেই কাজ কারবারগুলো হবে না। যা হবে আইন সিদ্ধ কাজ হবে, যা হবে সব কিছু প্রপারলি হবে। কিন্তু এই যে অভিযোগ উঠল, এই অভিযোগের ব্যাপারে অবশ্যই সরকারের উচিত, আইন মন্ত্রণালয়ের উচিত প্রসিকিউশনকে জিজ্ঞাসাবাদ করা, তাদের কাছে খোঁজ খবর নেওয়া এবং এই ধরনের অধিকার বঞ্চিত করার যদি ঘটনা ঘটে থাকে, কারণ প্রত্যেকটা আসামি আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখেন। যদি আপনি কোনো আসামিকে সেই সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে বিচারের রায় শুনিয়ে দেন, তাহলে সেই রায় পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যাখ্যাত হবে। এবং এর আগে আমরা তো এরকম কোনো রায় চাই না যে রায়ের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ দায়ের করুক যে এখানে কোনো সমস্যা আছে, এখানে এটা ছিল ওটা ছিল, নানা ধরনের প্রশ্ন তুলুক, এটা তো আমরা চাই না। আদালত এবং বিচার বিভাগের বিচার ব্যবস্থার আইনের সংবিধানের মূল জায়গাটাই হচ্ছে যত বড় অপরাধী হোক না কেন তাকে তার পক্ষে কথা বলার সুযোগ দিতে হবে। যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে, 68 পৃষ্ঠার জবানবন্দি তিনি যেটা আদালতে দিতে চেয়েছিলেন সেটা দিতে দেওয়া হলে সমস্যা কোথায়? তার বিরুদ্ধে যদি স্ট্রং অভিযোগ এবং স্ট্রং এভিডেন্স রাষ্ট্রপক্ষের কাছে থাকে, তাহলে তার ওই আত্মপক্ষ সমর্থনে কি যায় আসে? আপনি তো প্রমাণ করবেন আপনার এভিডেন্স দিয়ে, তার কথা বলাতে কিছু যায় আসবে না। আর যদি এমনটা ভাবনা হয় যেটা আবদুল্লাহ হিল কায়ুম বলেছেন যে
এটা মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যাবে, আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, এই ভয়ে দেয়া হয়নি, সেটা তো এমনিও যেতে পারে। 68 পৃষ্ঠার জবানবন্দিতে হাসানুল হক ইনু কি বলতে চেয়েছিলেন এটা তো ইচ্ছা করলে তিনি গণমাধ্যমকে এমনিই দিয়ে দিতে পারেন। তার যিনি উকিল তিনি এমনিই গণমাধ্যমকে দিয়ে দিতে পারেন, এবং গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়ে গেলে আদালতের তো না, প্রসিকিউশনের কিংবা আদালতের বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েই যেতে পারে। তাহলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় যে ডালমে কুস কালা হ্যাঁ, কোনোভাবেই এই বিতর্ক দানা বাঁধতে দেয়া উচিত হবে না নতুন সরকারের। কারণ নতুন সরকার সবেমাত্র দায়িত্ব নিয়েছে, এখনও তাদের দায়িত্ব নেয়ার 1 মাস হয়নি। এর মাঝে যদি খুবই সেন্সিটিভ জায়গা থেকে, বিচার ব্যবস্থা থেকে এই ধরনের অভিযোগ আসে, সেটা সরকারের দিকেই অভিযোগের তীর হিসেবে চলে যাবে, এবং আন্তর্জাতিক পর্যায়েও এর জন্য সরকারকে জবাবদিহি করতে হতে পারে যদি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এগুলোকে ক্যাশ করতে চায়। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।